বিদেশি বিনিয়োগের নিরাপদ স্থান বাংলাদেশ। নিউ ইয়র্কে বিজনেস কাউন্সিলের বৈঠকে প্রধানমন্ত্রী। অর্থনৈতিক ক্ষেত্রে ঢাকা ওয়াশিংটন সহযোগিতা বাড়ানোর আশা। ফাইজার মডার্নার আরও 89 লাখ টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। আগামী মাসেই আসবে। কয়েক সপ্তাহের মধ্যে দেশেই উৎপাদন শুরু। নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী। দেশ জুড়ে চলছে ট্রাক মালিক শ্রমিকদের কর্মবিরতি। অচল চট্টগ্রাম বন্দর। বেনাপোলে আটকে আছে শত শত পণ্যবাহী ট্রাক। সংকট নিরসনে সচিবালয়ে চলছে বৈঠক। এই গাছতলা এসে যদি ইনফরমেশন নিতে হয় তাহলে এই স্থাপনাটা কেন ভাই? পাবলিক ঠেকা দিচ্ছে। আমরা এখানে আসলে মাথাটা ফাটে আগে, তারপর আমরা টাকা দিয়েছি লেখা বাসা যায়। পাসপোর্ট অফিসে দালালরা পাচ্ছে বৈধতা। এজেন্সির মাধ্যমে দেয়া হচ্ছে কাজ। ক্ষুব্ধ সেবা গ্রহীতারা। ডিজির সাফাই। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বাংলাদেশ বিনিয়োগের নিরাপদ স্থান উল্লেখ করে বিদেশিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি একথা বলেন। একই দিন নারী নেতাদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিয়ে আলাদা একটি নেটওয়ার্ক গঠনের উপর বিশেষ গুরুত্ব দেন সরকার প্রধান। এর আগে নিউ ইয়র্কে স্থানীয় সময় সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্ক থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী পর্বে যে কয়জন বিশ্ব নেতা সরাসরি অংশ নিয়েছেন তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন অন্যতম। মঙ্গলবার শুরু হওয়া অধিবেশন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় তার ঐতিহাসিক ভাষণ দেন। তাকে অনুসরণ করে প্রধানমন্ত্রী বিগত বছরের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন। উদ্বোধনী দিনের অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আহ্বানে নারী নেতাদের উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন। সেখানে তিনি লিঙ্গ সমতা নিশ্চিত করতে নারী নেত্রীদের একটি নেটওয়ার্ক গঠনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পরে নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের গোল টেবিল বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বাংলাদেশে এখন বিনিয়োগের সবচেয়ে ভালো পরিবেশ বিরাজ করছে জানিয়ে বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানান সরকার প্রধান। The demographic dividend and our focus on developing skilled manpower ensures the investors here get skilled human resources at competitive prices. In the post-COVID-19 economic recovery, mutual cooperation and collective efforts are essential to attain shared prosperity. I assure Bangladesh government's wholehearted support to expand economic partnership between our two nations. একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের প্রধানমন্ত্রী সাবা আল খালিদ আল সাবা ও সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লফভেনের সঙ্গে আলাদা বৈঠকে মিলিত হন। কথা বলেন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে। করোনা পরিস্থিতি এবং রোহিঙ্গা এ দুটি বাংলাদেশের এই মুহূর্তের বড় সমস্যা। আর এই দুটি বিষয়ের উপরই বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের বাইরে আলাদা দুটি বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি বক্তব্য রাখবেন। কোভিড-১৯ শীর্ষক গ্লোবাল সামিটের আয়োজক মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস। আর রোহিঙ্গা সংকট নিয়ে বৈঠকটির আয়োজন করেছে ইউরোপিয়ান ইউনিয়ন কাউন্সিল। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থল নিউ ইয়র্ক, লোটে প্যালেস হোটেল, ম্যানহাটান, নিউ ইয়র্ক। বাংলাদেশ আরও 89 লাখ ডোজ করোনা টিকার বরাদ্দ পেয়েছে। নিউ ইয়র্কের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অক্টোবর থেকে এই টিকা বাংলাদেশে আসা শুরু হবে বলেও জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে আরো ৭১ লক্ষ ভ্যাকসিন দেবে এবং সেটি এবছরের লাস্ট কোয়ার্টার বলতে তো বোঝায় ডিসেম্বর, নভেম্বর এবং অক্টোবর, মানে আগামী মাস থেকে সেটা ডেলিভারি শুরু। কোভ্যাক্সের আওতায় আমরা ১৮ লক্ষ ভ্যাকসিন পাবো সামনের মাসে এবং এটা কন্টিনিউ করবে। ২৪,৫০,০০,০০০ মতো ভ্যাকসিন লাগবে, আমরা তার লাইন আপ করে ফেলছি। তাছাড়া আমরা লোকাল প্রোডাকশনে প্রোডাকশনে যাচ্ছি। এটা আমরা এগ্রিমেন্ট সই হয়ে গেছে এবং কয়েক সপ্তাহের মধ্যে এটা প্রোডাকশন শুরু হবে। আমাদের এখন ভ্যাকসিনের অত বড় সমস্যা।
চট্টগ্রামে 2 ডোজ করোনা ভ্যাকসিন গ্রহণকারীদের দেহে 99% বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। আর যারা শুধু প্রথম ডোজ নিয়েছেন তাদের মধ্যে 62% শরীরে মিলেছে অ্যান্টিবডি। এছাড়া ভ্যাকসিন না নিয়েও 50% শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। তবে অন্যদের তুলনায় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। গত 6 মাস ধরে টানা গবেষণা চালিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন একদল চিকিৎসক ও গবেষক। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের মার্চ মাস থেকে এক গবেষণায় দেখা গেছে 2 ডোজ ভ্যাকসিন গ্রহণকারী 231 জনের মধ্যে 99.13% শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। তার বিপরীতে প্রথম ডোজ নেওয়া 223 জনের মধ্যে 62.33% শরীরে তৈরি হয়েছে অ্যান্টিবডি। যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের মধ্যে 3 গুণ বেশি অ্যান্টিবডির পরিমাণ আছে, আর যারা দ্বিতীয় ডোজ নিয়েছেন তাদের মধ্যে 5 গুণ বেশি অ্যান্টিবডির পরিমাণ আছে। গবেষণায় তথ্য দেওয়া 292 জন কোনো ভ্যাকসিন গ্রহণ করেননি। এদের মধ্যে পোশাক শ্রমিক ও পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা ছিল তুলনামূলক বেশি। এদের 50% শরীরেও অ্যান্টিবডি পাওয়া গেছে। তবে ভ্যাকসিন গ্রহণকারীদের তুলনায় তাদের অ্যান্টিবডির কার্যকারিতা অনেকটা কম। 6 মাস পর্যন্ত আমরা দেখলাম যে এই পরিমাণ কমেছে, সেটা কিন্তু আমাদের কোভিডের সুরক্ষা দেওয়ার মতো অবস্থায় আছে। গবেষণায় দেখা গেছে প্রথম ডোজ গ্রহণের প্রথম মাসে গড়ে অ্যান্টিবডির পরিমাণ 175 ডিউ মিলিলিটার থাকলেও দ্বিতীয় মাসে তা 25% কমে যায়। কিন্তু দ্বিতীয় ডোজ গ্রহণের 2 মাসের মধ্যে তা 324 ডিউ মিলিলিটারে এসে দাঁড়ায়। প্রতি মাসে কিছুটা কমলেও ষষ্ঠ মাসে হ্রাসের হার 3% এসে দাঁড়ায়। অর্থাৎ 2 ডোজ গ্রহণের 6 মাস পর্যন্ত অ্যান্টিবডি পুরোপুরি অক্ষুণ্ণ থাকছে। টিকা নিলে রোগ প্রতিরোধ ক্ষমতা সর্বোচ্চ 100%-এর কাছাকাছি চলে যাচ্ছে, এটা একটা বিষয়। আর অসম্পূর্ণ টিকা দিলে আমরা পুরোপুরি প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। পেশাগত দিক থেকে চিকিৎসক, নার্স এবং রোগীর অ্যাটেন্ডেন্টদের মধ্যে অ্যান্টিবডি তৈরির হার বেশি ছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 15 দফা দাবিতে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিকদের 72 ঘন্টা কর্মবিরতির দ্বিতীয় দিন চলছে। এর প্রভাবে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। সমস্যা নিরসনে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালিক সমিতির নেতাদের বৈঠক চলছে। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন সহকর্মী কমল দে এবং সচিবালয়ে আছেন সহকর্মী এহসান জুয়েল। সরাসরি তাদের কাছে যাব। প্রথমেই যাচ্ছি কমলের কাছে। কমল, দাবিতে যে 72 ঘন্টা ধর্মঘট চলছে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চালক শ্রমিকদের, সে ফলে চট্টগ্রাম বন্দর কার্যত অচল হয়ে পড়ছে। গত 2 দিন ধরে চট্টগ্রাম বন্দর থেকে কিন্তু কোনো পণ্য ডেলিভারি হচ্ছে না, এবং একই সাথে ডেলিভারি না হওয়ার কারণে কিন্তু হুক পয়েন্টে গাড়ি লরি না যাওয়ার কারণে কিন্তু সেখানেও আবার জাহাজ থেকেও কিন্তু কোনো কন্টেনার খালাস হচ্ছে না। এই গেটগুলো কিন্তু এখন শূন্য পড়ে আছে। আন্দোলনকারী যারা শ্রমিক নেতারা ছিলেন তারা কিন্তু গেটে অবস্থান নিয়ে মিছিল সমাবেশ করছেন, যে কারণে গেট দিয়ে কোনো যানবাহন এখন ঢুকছে না এবং কোনো যানবাহনও বেরিয়ে আসছে। আজকে চট্টগ্রাম বন্দরে কিন্তু চট্টগ্রাম প্রধান যে জেটি রয়েছে সেই জেটিতে 11টি জাহাজের পাশাপাশি বহির্নোঙরের জাহাজ রয়েছে মোট 78টি, এবং বহির্নোঙরে পণ্য খালাস স্বাভাবিক চললেও বন্দরের যে প্রধান জেটিতে মারাত্মকভাবে বিঘ্ন ঘটছে। এবং তবে চট্টগ্রাম বন্দর কর্মকর্তারা জানিয়েছেন আজকে পর্যন্ত চট্টগ্রাম বন্দর প্রায় 37,000-এর বেশি কন্টেনার রয়েছে। তবে কন্টেনার জটের কোনো সংখ্যা নেই, কিন্তু ব্যবসায়ীরা বলছেন এই ধর্মঘটের ফলে তাদেরকে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। কারণ আপনি জানেন যে করোনা সংক্রমণের সময় যে ইতিমধ্যে জাহাজ ভাড়াও কিন্তু বেড়ে গেছে। এখন জাহাজগুলো যে অলস বসে আছে সেটা জন্য তাদেরকে কিন্তু অতিরিক্ত জরিমানা গুনতে পারে। আন্দোলনকারীরা বলছে, আন্দোলনকারী যে কথা বলছিলাম তারা বলছেন তারা 1 মাস আগে আলটিমেটাম দিয়েছিলেন, এবং সেই আলটিমেটাম হিসেবে তারা কিন্তু আন্দোলনে আজকে তারা ধর্মঘট পালন করছেন দ্বিতীয় দিনের মতো। কিন্তু সে ধর্মঘট যে প্রত্যাহার বা তাদের যে সমঝোতায় আসার জন্য সরকার যে ব্যবস্থা নেবে সে ব্যবস্থা না নেওয়ায় তারা শেষ পর্যন্ত ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন, এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এমনটি ঘোষণা করেছেন আন্দোলনকারী শ্রমিক নেতারা। তারা কিন্তু বন্দরের বাইরে অবস্থান নিয়ে তারা মিছিল করছেন। এক্ষেত্রে কিন্তু সবচেয়ে সবচেয়ে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। বলছেন এই যে 2 দিন ধরে ধর্মঘট চলছে, সেই ধর্মঘট যে প্রত্যাহারে যে তেমন কোনো ব্যবস্থা না নেওয়ায় কিন্তু তাদেরকে ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। বিশেষ করে আমদানি রপ্তানি বাণিজ্য ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে আমরা দেখছি গেটগুলিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটু কঠোর অবস্থান রয়েছে, বিশেষ করে কোনো রকম যাতে আইন শৃঙ্খলা বিঘ্ন কোনো ঘটনা না ঘটে। যেহেতু এইসব গেটে শ্রমিকদের অবস্থান ছিল, সেখানে আমরা দেখছি পুলিশেরও অবস্থান রয়েছে। তো বলা চলে যে গত 2 দিন ধরে যে ধর্মঘট চলছে সেই ধর্মঘটে কিন্তু দেশের আমদানি রপ্তানি বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যেহেতু পণ্য ডেলিভারি হচ্ছে না গত 2 দিন ধরে, এবং আজকেও কোনো ডেলিভারি হয়নি, এবং জাহাজ থেকেও তেমন কোনো পণ্য নামতে পারছে না, কন্টেনার নামতে পারছে না বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। তো বলা চলে যে 72 ঘন্টা ধর্মঘটের আজকে দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিনে কিন্তু বন্দর কার্যত অচল হয়ে পড়েছে। ডেলিভারি ব্যবস্থাও কিন্তু ডেলিভারি হচ্ছে না। সে এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ আন্দোলনকারীদেরকে নিয়ে কিন্তু সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেছেন। সেই বৈঠকের খবর জানাবেন সহকর্মী এহসান জুয়েল।
শুধুমাত্র চট্টগ্রাম বন্দরেই শুধু নয়, দেশের বেনাপোল সহ অন্যান্য স্থলবন্দর এবং বিভাগীয় শহর, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনার মতো বড় বড় শহরগুলোতে কিন্তু ট্রাক মালিক সমিতি এবং কাভার ভ্যান মালিক সমিতি শ্রমিকরা যে আন্দোলনটি করছে, ধর্মঘটটি করছে, সেটির কারণে পণ্য পরিবহনে এক ধরনের ব্যাহত হচ্ছে এবং এটি কিন্তু পুরো দেশের অর্থনীতিতে এক ধরনের ধাক্কা দিচ্ছে। এবং এই কারণেই কিন্তু তৈরি পোশাক মালিক সমিতি তাদের সংগঠন যে বিজিএমএ নেতারা গতকালই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরিভাবে বৈঠক করেছেন। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন যাতে খুব দ্রুত ব্যবস্থা নিয়ে এই ধর্মঘটের অবসান করা হয় এবং তারই প্রেক্ষিতে আজকে সকাল 12:15টার দিকে এই সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যারা ধর্মঘট করছেন তাদের একটি বৈঠক শুরু হয়েছে। এবং আপনারা জানেন যে এর আগেই কমলদে বলছিলেন যে কোন কোন দাবিতে তারা আসলে ধর্মঘটটি করছে। দীর্ঘদিন ধরেই কিন্তু তারা এই ধরনের দাবিগুলো জানিয়ে আসছেন এবং এর আগেও কিন্তু এই ধরনের বৈঠক হয়েছে। সেই বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছিল বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নেওয়ার এবং তারই প্রেক্ষিতে কিন্তু তারা ধর্মঘট না দিয়ে তাদের কর্মসূচিগুলো অব্যাহত রাখছিলেন। কিন্তু যখন নির্দিষ্ট সময় কিংবা নির্ধারিত সময়ের পরও আসলে দাবিগুলো পূরণ করা কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, তখনই কিন্তু তারা ধর্মঘটের ডাক দিয়েছেন। যে ধর্মঘটটি গতকাল সকালে শুরু হয়েছে এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলবে। তবে আজকে যেহেতু মাঝামাঝি সময়ে বৈঠকে বসে গেছেন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পরিবহন মালিকরা, শ্রমিক নেতারা, তারা বৈঠকে বসেছেন। এই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কিন্তু আবেদন জানানো হবে, তাদের কাছে অনুরোধ জানানো হবে যাতে তারা ধর্মঘটটা প্রত্যাহার করেন। বিশেষ করে জন দুর্ভোগ যেটি হচ্ছে সেটির কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহার করেন। একই সঙ্গে কিন্তু যারা শ্রমিক নেতা কিংবা পরিবহন মালিক সমিতির নেতারা আছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে তাদের দাবিগুলোর ব্যাপারে যাতে সরকারের একটা কার্যকর প্রতিশ্রুতি পাওয়া যায় সেই বিষয়টি। তবে চূড়ান্তভাবে আসলে কী কী সিদ্ধান্ত নেওয়া হলো সেগুলো হয়তো আরও ঘণ্টাখানেক বৈঠকটি চলার পর আমরা বলতে পারবো। এ প্রসঙ্গে জানি রাখি যে আগামী 27 এবং 28 সেপ্টেম্বরও কিন্তু এই পরিবহন শ্রমিকদের আরেকটা ধর্মঘটের ঘোষণা দেওয়া আছে। তারা 26 তারিখ পর্যন্ত সময় দিয়েছেন তাদের দাবি পূরণের, না হলে কিন্তু আরও একটা ধর্মঘটের আশঙ্কা রয়েছে। তারপরে বৈঠকটি চলছে, বৈঠক শেষে আসলে আমরা আপনাদের জানাতে পারবো ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত এলো কিনা। এমদাদ, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর। ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিকদের ধর্মঘটের খবর আমাদেরকে সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী এহসান জুয়েল এবং এর আগে চট্টগ্রাম বন্দর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। সময় সঙ্গে আরও থাকছে 3 মাসের মধ্যেই নারায়ণগঞ্জ সিটি সহ মেয়াদ উত্তীর্ণ সব নির্বাচন সম্পূর্ণ করতে চায় ইসি। আস্থার সংকট থেকে মুক্তি পেতে জোর চেষ্টা চালানোর পরামর্শ। পাসপোর্ট অধিদপ্তরের বাইরে দালালদের দৌরাত্ম্য কমাতে না পেরে উল্টো এজেন্সির মাধ্যমে তাদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, গ্রাহকের সহায়তাকারী হিসেবে কাজ করবেন পাসপোর্ট অফিসের বাইরে কাজ করা এই ব্যক্তিরা। নীতিমালার আওতায় নির্দিষ্ট ফি নিয়ে গ্রাহকদের সেবা দেবে এই এজেন্সি। খলিলুর রহমানের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহ রিপোর্টে বিস্তারিত। ধানমন্ডি থেকে আগারগাঁও এসেছেন 50 ঊর্ধ্ব শাহাবুদ্দিন আহমেদ। উদ্দেশ্য পাসপোর্ট তৈরি, কিন্তু আধুনিক সব সুযোগ সুবিধা সম্পন্ন বিশাল কর্মযজ্ঞের পাসপোর্ট অফিসের ভবনে না যে আশ্রয় নিয়েছেন ভবনের সামনে গাছতলার দোকানে। পাসপোর্ট অধিদপ্তরের বিভিন্ন রকম সেবা বিনামূল্যে পাওয়ার নিয়ম থাকলেও টাকার বিনিময়ে তৃতীয় পক্ষের মাধ্যমে কাজ সারছেন তিনি, যাতে নির্ভুল হয় সেই জন্যই ওদের সাহায্যটা নিচ্ছে। পাসপোর্টের ফর্ম পূরণ, জমা দিয়ে ছবি তোলা ও বায়োমেট্রিকের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার মতো সাধারণ এবং অত্যাবশ্যকীয় কাজের জন্য দালালের সহায়তা নেন সেবা প্রত্যাশীরা। পাসপোর্ট অফিসের বাইরের চিত্রটা এমনই, আর অধিদপ্তরের কর্মযোগের বিপরীতে একটি টেবিল আর একটি ল্যাপটপে মিলছে পাসপোর্টের সব সমস্যার সমাধান। এজন্য গুনতে হয় টাকা। কিভাবে করতে হয় এটা আমরা জানি না, সেই জন্য আগে ওরা আবার জানে, সেই জন্য ওদের কাছে আসছে। এই গাছতলা এসে যদি ইনফরমেশন নিতে হয় তাহলে এই স্থাপনাটা কেন ভাই? স্বাধীনতার পর প্রতিষ্ঠিত পাসপোর্ট অধিদপ্তরের উন্নয়ন হয়েছে নানামুখী। বৈশ্বিক চাহিদায় বাংলাদেশও প্রবেশ করেছে ই পাসপোর্ট যুগে। আর এই পুরো যাত্রাপথে বিস্ফোরণ মতোই রয়ে গেছে দালাল চক্রের দৌরাত্ম্য। সাম্প্রতিক বছরগুলোতে প্রশাসনের পক্ষ থেকে নানা সময় চালানো হয়েছে দালাল বিরোধী অভিযান, কিন্তু সময় পরিক্রমায় এসব দালালদেরই দেওয়া হচ্ছে বৈধতা। কাস্টমারকে সার্ভিস দিতে আমাদের ভালো লাগে। কিছু কিছু কাস্টমার আছে হয়রানি হয় দালালের ক্ষেত্রে। সঠিকভাবে আমরা ফর্ম ফিল আপ করে দিই, তারপর তারা ব্যাংক জমা দিয়ে পাসপোর্ট অফিসে যায়। পুলিশে বিভিন্ন ঝামেলা করে ফুটপাতে বসার কারণে। তবে দীর্ঘদিন এই কাজের সাথে জড়িতদের বৈধতার প্রশ্নে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সেবা গ্রহীতাদের। পাসপোর্ট অফিসের সামনে কত দালাল ঘুরে, এটা কি এমনি ঘুরে? পাবলিক ঠেকা দিচ্ছে। আমি আপনার মাথাটা ফাটাই দিচ্ছি, আপনি হসপিটাল যায় ডাক্তার দেখাবেন না? আমরা এখানে আসলে মাথাটা ফাটাই আগে, তারপর আমরা টাকা দিয়েছি, লেখা বাসা যায়। রাস্তার পাশে তারা কম্পিউটার কাজ করে, তারা সিন্ডিকেট করা জড়িত। অলরেডি পাসপোর্টের সবাই, এই আনসারকন স্টাফকন সবাই এই টাকার সাথে জড়িত। নাগরিকদের অধিকাংশ যখন দালাল মুক্ত সেবা প্রত্যাশা করেন, তখন পাসপোর্ট অধিদপ্তরের দাবি এর মাধ্যমে গ্রাহকদের সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি কমবে দুর্ভোগ। এটা আমি পুরোপুরি দালাল বলবো না, এই সাহায্যটা যদি পজিটিভ দিকে হয়
একটা অর্থের বিনিময়ে এটা, কিন্তু তারপরও এই জিনিসটাকে প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করে নিয়ে আসার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি, বাট আমরা এখনও মন্ত্রণালয়ে কোনো প্রস্তাব দেয়নি। আমরা এটা আরও আলোচনা করব, এটা কিভাবে এই কাজটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনা যায়। বর্তমানে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে সড়কেই অর্ধশতাধিক দোকানে এই কাজে যুক্ত রয়েছেন ৫ শতাধিক মানুষ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দক্ষিণে ডেঙ্গু রোগীর সংখ্যা 18% নিচে রয়েছে বলে দাবি করেছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। সকালে রাজধানীর নিউ মার্কেটে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের আরও জানান, শিগগিরই ডেঙ্গু পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এখন গত 5 দিনে 18 ভাগের নিচে চলে এসেছে, যেই প্রাথমিক পরিসংখ্যান পাওয়া যায় তার থেকে। আর সর্বমোট সামগ্রিক 30 ভাগের নিচে এবছর এখন পর্যন্ত ছিল। এখন আর এটা নিয়ন্ত্রণে চলে এসেছে, সুতরাং ঊর্ধ্বমুখী যাওয়ার আর সুযোগ নেই। আশা করছি আর কিছুদিনের মধ্যেই সম্পূর্ণরূপে ডেঙ্গু মুক্ত হতে পারবে ঢাকাবাসী। নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হতে বাকি মাত্র 5 মাস, তাই আগামী 3 মাসের মধ্যেই মেয়াদ উত্তীর্ণ নির্বাচনগুলো সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইসি সূত্র বলছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 64টি জেলা পরিষদ ও 3000-এর বেশি ইউপি নির্বাচন সম্পন্ন করতে চায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই। শেষ সময় তাই আস্থার সংকট থেকে মুক্তি পেতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা চালানোর পরামর্শ নির্বাচন বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন বেলায়েত হোসাইন। নানা আলোচনা সমালোচনা, আস্থা অনাস্থার লড়াইয়ে 5 বছর পার হতে চলল বর্তমান নির্বাচন কমিশনের। শেষ সময়ে এসে মেয়াদ উত্তীর্ণ নির্বাচনগুলোর দিকে এখন নজর তাদের। বড় কোনো নির্বাচন বলতে ইসির সামনে এখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। ডিসেম্বরের মধ্যেই এই সিটিতে ভোট আয়োজনের কথা ভাবছে ইসি। রয়েছে দেশের 64 জেলা পরিষদ নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিও। আরও আছে মেয়াদ উত্তীর্ণ বেশ কিছু পৌরসভা ও উপজেলা পরিষদ। নারায়ণগঞ্জ যে সিটি কর্পোরেশনের কথা বলেছেন যে তফসিল কবে নাগাদ হতে পারে, সেটিও মাননীয় কমিশন বসে সিদ্ধান্ত নেবেন। প্রিলিমিনারি একটি সিদ্ধান্ত এইরকম, অর্থাৎ এরকম চিন্তা করছে যে এটি আমরা ডিসেম্বরের মধ্যে করার ইচ্ছে রাখে। দেশের প্রায় 4000 ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে 102 ইউপির ভোট শেষ। বাকি সব ইউনিয়নের ভোট অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নুরুল হুদা কমিশন। অক্টোবর থেকে আমরা ডিসেম্বরের মধ্যে অলমোস্ট সবগুলো ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করব। সব মিলিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সংক্রান্ত কাজগুলো সম্পন্ন করতে চায় ইসি। এরপর বিদায়ের প্রস্তুতি। দেখতে দেখতে একেবারে শেষ সময় চলে এসেছে কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন 5 সদস্যের এই নির্বাচন কমিশন। আগামী বছরের ফেব্রুয়ারিতে তাদের মেয়াদ শেষ হলেও এবছরের ডিসেম্বরের মধ্যেই প্রায় 3500 নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি নিয়ে রেখেছে ইসি। আর এটাই তাদের চূড়ান্ত পরীক্ষা। নির্বাচন বিশ্লেষকরা তাই বলছেন, শেষ ভালো যার সব ভালো তার। সাবেক নির্বাচন কমিশনার বলেন, শেষ নির্বাচনগুলো অন্তত সম্পন্ন হোক সুষ্ঠুভাবে, তাতে যদি এই কমিশনের প্রতি মানুষের আস্থার সংকট কিছুটা কমে। এটা যেহেতু তাদের শেষ দিকের নির্বাচন, এগুলোকে আরো ভালোভাবে করতে পারলে সুনাম নিয়েই তারা যাবেন। এরপরে তা আর সুযোগ পাবেন না। যদি বিরূপ সমালোচনা আসে তাহলে এগুলোকে সংশোধন করার সুযোগ পাবেন না। নির্বাচন কমিশন সূত্র বলছে, এ মাসের মধ্যেই দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন সহ স্থানীয় সরকারের বেশ কিছু প্রতিষ্ঠানে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বিদেশি বিনিয়োগের নিরাপদ স্থান বাংলাদেশ। নিউ ইয়র্কে বিজনেস কাউন্সিলের বৈঠকে প্রধানমন্ত্রী। অর্থনৈতিক ক্ষেত্রে ঢাকা ওয়াশিংটন সহযোগিতা বাড়ানোর আশা। ফাইজার মডার্নার আরও 89 লাখ টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। আসবে আগামী মাসেই। কয়েক সপ্তাহের মধ্যেই দেশেই উৎপাদন শুরু, নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী। এবং দেশ জুড়ে চলছে ট্রাক মালিক শ্রমিকদের কর্মবিরতি। অচল চট্টগ্রাম বন্দর, বেনাপোলে আটকে আছে শত শত পণ্যবাহী ট্রাক। সংকট নিরসনে সচিবালয়ে চলছে বৈঠক। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।